তোমরা যারা এই ভিডিওটা না দেখবে তারা অনেক কিছুই মিস করবে। আমি সংক্ষেপে তোমাদের কাহিনীটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের মেন হিরো নাম হলো কিনমো। কিনমো তার 9 গ্র্যান্ডফাদার কোলে পিঠে মানুষ। কিনমো ইনকাম নেশনে যেতে চায়। তার গ্র্যান্ডফাদার দেখতে চায় যে কিনমো বাইরে যে সার্ভাইভ করতে পারে কিনা, যে কারণে তারা এক এক করে টেস্ট নিতে থাকে। হ্যালো বন্ধুরা, তো যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, ভিলেজ চিপার কিনমো ডার্ক রেলমে যায়। সেখানে থেকে আসার পরে কিনমো ইয়ানকাম নেশনের উদ্দেশ্যে যাওয়ার আগে সব এল্ডাররা তাকে ট্রায়াল নিতে থাকে। এবার ট্রায়াল নেওয়ার পর গ্রান্ডপা মা কিনমো 8 মুভের ভিতরে থার্ড মুভ ড্রাগন রাইডিং উইন্টার থান্ডার টেকনিক ইউজ করে ওখানে 9টা ড্রাগন সমান করে নেয়। অন্যদিকে গ্র্যান্ডপা মারও ড্রাগন প্রস্তুত। কিনমো মনে মনে বলতে থাকে যে থান্ডার সাউন্ড স্ট্রাইক করাতে আমি আমার মিস্টিক্যাল পাওয়ার ইউজ করতে পারবো। আমাকে শুধু এই পাওয়ারটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে হবে। এখানে ওভারলোড বডি ত্রিফুল এলিক্সার স্কিল ইউজ করে 9 ড্রাগনকে সমান করে, যার কারণে এখানে মিস্টিক্যাল পাওয়ার সমান হয়ে যায়। কিনমো সত্যিই এখানে ট্রু ড্রাগন রেমিনেন্টকে সমান করে নেয়, যেগুলো কিনা গ্র্যান্ডপা মার উপর অ্যাটাক করতে যায়। এল্ডার মা শকড হয়ে তার ডিফেন্সিভ গোল্ডেন বেল সমান করে ফেলে। ও ড্রাগন পাহাড়ে যেয়ে হিট করে। গ্র্যান্ডপা মা কিনমোকে প্রশংসা করে বলতে থাকে, তুমি তো সত্যি আমাকে ডিফেন্সিভ বেল অ্যাক্টিভেট করার জন্য বাধ্য করে ফেলেছো। মানতেই হবে তোমার ওভারলোড বডি অনেক ভয়ঙ্কর। এবার ট্রায়াল নেওয়ার পর গ্রানিশি এসে কিনমোর হাতে 9 টুম অফ হ্যাভেলি ডেমন ট্রেজার দিয়ে বলতে থাকে যে তুমি যেদিনই 360 হলকে হারিয়ে ফেলেছো সেদিনই আমার টেস্ট পাস করে ফেলেছো। আলাদা করে তোমাকে আর কোনো টেস্ট দেওয়া লাগবে না। কিন্তু গ্রানিশিকে জড়ায় ধরে। গ্রানিশিকে বলে, যাও চিপসের টেস্ট পাস করো, আর পাস করে তুমি শক্তিশালী এবং বাইরের দুনিয়া এক্সপ্লোর করো। ততক্ষণে চিপস তার ধর্মা ফর্ম সমান করে নেয়। কিনমো বলে, এটাই হলো আমার সব থেকে কঠিন পরীক্ষা। চিপস কিনমোকে বলে, তোমার শট রিস্ক করো আর দেখো ওখানে 4 সাইড। নিজের সাইডে দেখো, সেখানে তোমার 2 সাইড রিপ্রেজেন্ট করে। তোমার সাইড দেখো, তোমার ভিতরে ভালো মন্দ 2 সাইড নির্দেশ করে। অন্য সাইডে তোমার অপোনেন্টের কোন সাইড রিপ্রেজেন্ট করে। তোমার শর্টের দিকে তাকিয়ে ভালো এবং মন্দর পার্থক্য বুঝতে হবে। আজকে আমি তোমায় আমার শর্ট টেকনিকের ফার্স্ট মুভ শেখাবো। তুমি যদি শিখতে সফল হও তাহলে তুমি আমার পরীক্ষা পাশ করে যাবে। এসব শুনে অন্য এল্ডাররা তো অনেকটাই শকড হয়ে যায়, কারণ চিপস কোনোদিনও তার টেকনিক অন্য কাউকে শেখায়নি। এল্ডার মা ভিলেজ চিফকে বলে, আপনি যে শর্ট টেকনিক শিখতে যাচ্ছেন সেটা কোনো মুভ না, এটা অনেক বড় দায়িত্ব। যে আপনার শর্ট টেকনিক শিখবে সে আপনার অসম্পন্ন মিশন সম্পন্ন করবে। আপনি কি মনে করতে পারেন কিনমো এগুলো করতে পারবে? আপনি নিজেই এই মিশনে ফেল হয়ে গেছেন। চিপস বলে, আমি ফেল হয়েছি তার মানে এই না কিনমো ফেল হবে। হেভেনলি স্কাল সেক্টর প্যাট্রিয়ার কাছে আছে 7 সাল। আমার মনে হয় তার আগেই আমি মারা যাব। তো আমি আমার শর্ট টেকনিক পাস ডাউন করতে চাই। চিপস তার ডিভাইন হ্যান্ড সমান করে তার চেয়ার থেকে ওঠে। চলো, আমার লেগেসি পাস ডাউন করার সময় চলে এসেছে। চিপস কিনমোর হাত থেকে শট নিয়ে বলতে থাকে, আমার শর্ট টেকনিককে শর্ট ডায়াগ্রাম বলা যায়। এবার আমাদের চিপসে শর্ট ডায়াগ্রাম দেখানো হয়। ওখানে ফার্স্ট মুভ অ্যাক্টিভেট হতেই ওখানে তলোয়ারে বৃষ্টি বয়ে যায়। শর্ট অ্যাপগ্রাস রিভার এবং মাউন্টেন নাম দেওয়া যায়। এখানে আমাদের কিছু যুদ্ধের সিন দেখানো হয়। চিপস বলে, সঠিক সময় সঠিক জায়গায় আমরা গডকেও চ্যালেঞ্জ করতে পারি। চিপসের ইয়ং ফর্ম ওখানে থাকা একটা জাইন্ট বডিকে স্ল্যাশ অ্যাটাক করে দেয়। ফাইনালি চিপসের খেমির জয় হয় আর এই পেন্টিংও সম্পূর্ণ হয়ে যায়। এল্ডার ডে বলতে থাকে যে চিপস তার সোড লাইফকে অ্যাজ এ ব্রাশ হিসাবে ইউজ করেছে, তারপর সোড এনার্জি ইউজ করে এই পেন্টিং বানিয়েছে। যতদূর পর্যন্ত রিভার্স এবং নদী আছে ততদূর পর্যন্ত এই সোড এনার্জি যাবে। গ্রানিশি বলতে থাকে যে আমরা এই শর্ট মুভ শিখতে পারবো না, জানি না আমার কিনমো কিভাবে এই শর্ট টেকনিক মাস্টার করবে। কিনমো মনে মনে বলতে থাকে যে চিপস আমাকে একবার বলেছিল তার শর্ট এনার্জিতে 14 মুভস আছে। কিনমো সেই শর্ট মুভের নাম বলতে থাকে যে আমি এগুলো মনে করতে পারবো, কেবল আমাকে একটা নাম্বার দিয়ে মনে রাখতে হবে। কিনমো ওই নাম্বারের মোতাবেক কিনমো তার শর্ট এনার্জি প্র্যাকটিস করতে থাকে দিন রাত। মুষলধারে বৃষ্টিও কিনমোকে থামাতে পারে না। কিনমো এক এক করে মুভ শিখে সোড এনার্জি দিয়ে পেন্টিং বানানো শুরু করে দিয়েছে। যখনই কিনমো তার সোড এনার্জি দিয়ে পেন্টিং করা শেষ করে, ঠিক যতক্ষণ পর্যন্ত না কিনমো তার সোড এনার্জি দিয়ে পেন্টিং কমপ্লিট করেছে ততক্ষণ পর্যন্ত তার সোড তলোয়ারের খাপে রাখেনি। ফাইনালি কিনমো তার সোড ড্র করে। এটা থেকে 9 এল্ডার তো কিনমোর প্রশংসায় পঞ্চমুখ। তো ফাইনালি কিনমো তার
9 এল্ডারের টেস্ট সম্পূর্ণ করে ফেলে। চিপস কিনমোকে বলে যে এই দুনিয়ায় সার্ভাইভ করার জন্য যতগুলো স্কিল প্রয়োজন তুমি সেগুলোকে মাস্টার করেছো। এল্ডার লেন তোমাকে পালানো এবং চালাকি শেখাইছে। এল্ডার মার্কস মেডিসিন ইউজ করে মানুষকে সাহায্য করানো শিখিয়েছে। এল্ডার বেলাইন যে কোনো ইলিউশনকে ব্রেক করা এবং তার ভিতরে রিয়েলিটিকে দেখাতো, তার ভিতরে রিয়েলিটি দেখার জন্য তোমাকে আই টেকনিক শিখিয়েছে। এল্ডার মিউট তোমাকে শিখিয়েছে খারাপ পরিস্থিতিতে নিজেকে কিভাবে শান্ত রাখতে হয়। অন্যদিকে এল্ডার বোচার সাহস এবং শক্তি জুগিয়েছে। এল্ডার ডেভ তোমাকে পেন্টিং বানানো শিখিয়েছে। অন্যদিকে এল্ডার মা তোমাকে শক্তি এবং অনুপ্রেরণা দিয়েছে। অন্যদিকে আর গ্রানিশি তোমাকে মায়া এবং মমতা দিয়েছে। এবার তুমি সানলাও ভিলেজের বাইরে কদম দিতে পারো, যাও আর দুনিয়াকে এক্সপ্লোর করো। কিন্তু গ্রাম ছেড়ে যেতে অনেক ইমোশনাল হয়ে যায়। সে তার 9 এল্ডারের মূর্তি তার ব্যাগের ভিতরে ভরে নেয়। যখনই তার গ্র্যান্ডফাদারের কথা মনে পড়বে তখনই সে এগুলো দেখতে পারে। চিপস তাকে বলে ইয়ানকাম নেশনে যেতে হলে তোমাকে অনেক বিপদের মোকাবেলা করতে হবে। কিনমো তার মনে পাথর রেখে সব গ্র্যান্ডফাদার গুড বাই বলে রওনা দিতে থাকে। কিনমো সামনে যেয়ে পিছনে ফিরে দেখে তারা ততই যেন তার কাছে। কিনমো খানিক দূর যেয়ে আবার ফিরে দেখে গ্র্যান্ডফাদার যেন কিনমোর আরো কাছে। এটা দেখে কিনমো খানিকটি দৌড়ে পিছনে দেখে এল্ডাররা তার আরো পিছনে। কিনমো বলে আপনারা যদি এমন করেন তাহলে আমি কিভাবে যাব। এটা বলে কিনমো দৌড়ে এসে তাদের সব এল্ডারকে জড়িয়ে ধরতে থাকে। এল্ডাররা এমন দেখায় যেন কিনমো যাওয়াতে তাদের কিছু যায় আসে না, আরও তাদের উপর ঘাট থেকে ঝামেলা সরে যায়, কিন্তু মনে মনে তারা অনেক কষ্ট পেতে থাকে। এবার কিনমো গ্রানিশির সামনে এসে হাঁটু গেড়ে গ্রানিশিকে 3 বার সম্মান জানায়। গ্রানিশি এটা দেখে কেঁদে ফেলে এবং বলে যে বাইরের দুনিয়ায় অনেক নিষ্ঠুর মানুষ রয়েছে, তারা আমাদের মতন নরম মনের মানুষ না, ওখানে তুমি সতর্ক থাকবে। গ্র্যান্ডফা লেন বলতে থাকে যে তুমি যদি কোনো যুদ্ধ জিততে না পারো তাহলে তুমি সেখান থেকে পালাতে পারো। অন্যদিকে এল্ডার মার্কস বলতে থাকে তুমি যদি জিততে না পারো তাহলে তুমি তাকে পয়জন দিয়ে মেরে ফেলতে পারো। গ্র্যান্ডফা বেলাইন মেয়েদের থেকে দূরে থাকার পরামর্শ দেয়। গ্র্যান্ডফা বুচার বলে কেউ যদি তোমাকে বিরক্ত করে তাহলে তুমি তাকে ছোট ছোট টুকরা করে কেটে দাও। চিপস কিনমোকে বলে তুমি শক্তিশালী হও, এটা ভুলো না তোমার কাছে আছে ওভারলোড বডি। কিনমো এতগুলো সাজেশন নেওয়ার পরে সানলাও ভিলেজের বাইরে চলে আসে। এখানে কিনমো সর্বপ্রথম তার বন্ধু মানকির কাছে চলে যায়, যার নাম জাইন্ট ডেভ। সে কিনমোকে বলে ছোট ওস্তাদ তুমি দ্রুত ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিনমো খেয়াল করে যখন থেকে সে 9 থান্ডার টেকনিক প্র্যাকটিস করা শুরু করেছে তার ভিতর থেকে অনেক জেন অরা রিলিজ হতে থাকে, যেটা কিনা একদম ওই টেম্পলে থাকা ধর্মা ফর্মের মতন লাগছে। কিনমো এবার টেম্পলের বাইরে যায় যেখানে সে ডেমন শেয়ার সাথে মিলিত হয়। এখানে কিনমো শেয়ানের স্ট্যাচু দেখে অনেকটা শকড হয়ে যায়। ও কিনমোকে বলো কিনমো আমার স্ট্যাচু তোমাকে কেমন লেগেছে? ওই দিন এখানে ব্যান্ডেজরা আক্রমণ করে, আমি সেগুলো খেয়ে এদেরকে বাঁচিয়েছি, যে কারণে এরা আমাকে ভিলেজরা মনে করে যে আমি কোনো মাউন্টেন ডেটি, এ কারণে এরা আমাকে পশু পাখি অফার করে। আমি সিদ্ধান্ত নিয়েছি এখানকার লোকেদের আমি সবসময় প্রোটেক্ট করব। কিনমো শিয়ানের এমন পরিবর্তন থেকে অনেক খুশি হয়ে যায় এবং শিয়ানকে বিদায় বলে সে তার পরবর্তী সফরে রওনা দেয়। তখনই ওখানে হোলিঙ্গার পৌঁছে যায়। সে বলতে থাকে যে স্যার আপনার কোনো কুলি চাই যে আপনার ল্যাগেজ ওঠাবে, কিংবা বুয়া চাই যে আপনাকে রেঁধে খাওয়াবে, আপনি আমাকে সাথে নিয়ে যেতে পারেন, আপনার জন্য আমি সমস্ত কাজ করে দিতে পারবো, প্লিজ তোমার সাথে আমাকে নিয়ে যাও না। এটা বলে লিঙ্গার কিনমোর পা জড়ায় ধরে। আমি অনেক নলেজ অর্জন করতে চাই যাতে আমি আমার হিউম্যান ফর্ম অ্যাচিভ করতে পারি। তো ফাইনালি কিনমো তাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। এবার আমাদের জেন মাস্টারের আওয়াজ হয় যে জাইন্ট ডেভকে বলতে থাকে যে ভালোই হয়েছে, আমি মনে করেছিলাম আমার ট্রেজার ওই কিনমোর হাতে লেগেছে, কিন্তু আমি দেখছি সেটা তুমি পেয়েছো। আমরা দুজন একে অপরের সাথে কানেক্টেড অনুভব করছি। আমি হলাম গ্রেট থান্ডার সাউন্ড সেক্টর পুল মাস্টার, তুমি আমার রিয়ালেক্স নিয়েছো, সাথে সাথে আমার টেকনিক মাস্টার করেছো। এটা হয়তো আমাদের ভাগ্য, দ্রুত ইয়ানকাম নেশনে অনেক পরিবর্তন হবে, তো আমার গ্রেট থান্ডার সাউন্ড সেক্ট এখানে ইনভলভ হতে হবে। অন্যদিকে এল্ডার মা তার মাস্টারকে অনুভব করে। অন্যদিকে এল্ডার লেন বলতে থাকে যে অনেকগুলো ডেমনিক সেক্ট, হেভেনলি ডেমন সেক্টগুলো আর গ্রেট থান্ডার সাউন্ড পোলস সবাই নিজের চাল চালা শুরু করে দিয়েছে, মনে হয় বড় কিছু হতে চলেছে। এখানে গ্রানিশি চিন্তিত হয়ে পড়ে। কিনমো ইয়ানকাম নেশনের উদ্দেশ্যে গিয়েছে, এমনটা যেন না হয় আমাদের বাচ্চা কোনো বিপদে ফেসে যায়।
তো এপিসোডের শুরুতে আমাদেরকে কিন্মোকে দেখানো হয় যে কিনা হ্যাভেলি কাল সেক্টে পৌঁছে যায়। কিন্মো মনে মনে বলতে থাকে যে জানি না কেন হ্যাভেলি কাল সেক্টের মাস্টার প্যাক্ট্রিয়া আমাকে অ্যানকাম নেশনের ক্যাপিটালে দেখা করতে বলেছে। তখনই হ্যাভেলি কাল সেক্টের লোকেরা কিন্মোকে রেসপেক্ট পেশ করতে থাকে। তাদের ইয়ং মাস্টারকে আলাদা কস্টিউমে দেখে অনেকটা শকড হয়। হোলিঙ্গার কিন্মোকে বলতে থাকে যে তোমার এই আউটকাস্ট কস্টিং তো অনেক অ্যামেজিং। এবার আমাদের এই কস্টিউমের ব্যাপারে বলতে থাকে। হেভেলি ডেমন সেক্টের পেনাম হল 100 পয়জনাস গোল্ডেন সিল্ক কুপার ইউজ করে এটা বুনেছে। অ্যাম্বোটারি 6 ডিসাইপাল মিলে ডিজাইন করেছে। এই কস্টিউমকে তলোয়ার কাটতে পারবে না, এমনকি ফায়ার ওয়াটার কোনো কিছুই কাটতে পারবে না। কোনো পয়জন এটা ভেদ করে যেতে পারবে না। প্রয়োজনে এটা তোমার পেজেন্টকে হাইড করতে পারবে। কিন্তু বলতে থাকে ইয়ানকামনেশনে যাওয়ার জন্য কি আমার পেজেন্টকে হাইড করতে হবে? ঠিক তখনই ডান্স সেক্টের মাস্টার বলতে থাকে যে আপনি কিছুদিনের মধ্যে সবকিছু জানতে পারবেন। তারপরে এরা ওয়ার্কশিপের কাছে পৌঁছে যায়। এখানে ওয়েন হলের মাস্টার অফিসার সেখানে উপস্থিত হয়। কিন্তু মনে পড়ে যায় একে তো আমি অনেক ধুলাই দিয়েছি। কিন্তু বলতে থাকে যে তুমি কবে অ্যানকাম নেশনের আর্মির সাথে জয়েন করেছো? উত্তরে বলে আছোরা ড্রাগন হল উইন হল অ্যানকাম নেশনের মিসুই পাসকে সার্ভ করে। মিসুই পাস থেকে আসা যাওয়া মানুষের চেকিং এখান থেকেই করে, যে কারণে আমি তাকে এখানে বলেছি। কিন্নু বলে অ্যানকাম নেশনে যাওয়ার সময় আমাকে কেউ সেক্ট লিডার বলে ডাকবে না, তারা যেন জানতে না পারে হেভেলি কাল সেক্টের নতুন লিডার আমি। কিন্নু এবার শিফটের উপরে চড়ে মিসুই পাস্টে রওনা হয়। উইন্ডার হলের মাস্টার কিন্মুকে বলতে থাকে অ্যানকাম নেশন আর গ্রেট ডাসোকে সেন অন মাউন্টেন সেপারেট করেছে। যদি আমরা পাহাড়ি রাস্তা বেছে নিই তাহলে আমাদেরকে সেন্ডওয়ান মাউন্টেন ক্রস করতে হবে। তার হাত থেকে বাঁচার জন্য আমরা নদীকেই বেছে নিয়েছি। আমরা মিসুই পাস থেকে ইয়ানকাম নেশনে চলে যাব। কিন্মো বলে আমাদের সেক্টর কাছে তো টেলিপোর্টেশন অ্যারে আছে, সেটা ইউজ করে আমরা তো সহজে সেখানে যেতে পারি। এটা শুনে সে উত্তরে বলে যে কিছু এমন জিনিস আছে যেটা হয়তো আপনি জানেন না। কিছুক্ষণ আগে ডিভাইন অরাকল ইয়ানকাম নেশনে ডেলিভারি করা হয়েছিল, তার সাথে 2টা ডিভাইন ট্রেজার মজুদ ছিল, যেটার ইউজ করে অ্যানকাম নেশনে যাওয়ার লোকদের আটকানো যায়। যার ভিতরে একটি হলো সিয়ানজি কোরাসো। এটি সেন্ডোয়ান মাউন্টেনের উপর সেট আপ করা হয়েছে। যদি কোনো আউটকাস্ট এর উপর দিয়ে ফ্লাই করে কিংবা টেলিপোর্টেশন অ্যারে ইউজ করে যদি যায় তাহলে সে স্যান্ডি কোরাসোর শিকার হয়ে যাবে। অন্যটি হলো ভিশান মেরন বলা যায়, যে ইয়ানকামের উদ্দেশ্যে যাওয়া আউটকাস্টের ডিটেক্ট করে ফেলে, যেটা কিনা মিসুই পাস্টের উপর সেট আপ করা হয়েছে। যদি ডাসো থেকে কেউ অ্যানকাম উদ্দেশ্যে রওনা হয়, অ্যানকামে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সে ওখানেই তাকে এক্সিকিউট করতে পারবে। এসব ভয়ঙ্কর কথা শুনে মোলিঙ্গা অনেকটা প্যানিকড হয়ে যায়। বলতে থাকে যে অ্যানকামে যাওয়ার আগেই তো আমরা শহীদ হয়ে যাব। তখনই শিফট কেঁপে উঠে ওখানে অনেক কুয়াশা এসে যায়। কিন্মো ওই সং শুনতে পায়, যে গান সে ছোটবেলা থেকে শুনে আসছে। কিন্মুর পেন্ডেনও গোলো করতে থাকে। তো কিন্মু 9 হেভেনলি আই ইউজ করে ওই নারীকে দেখতে পায়। ও ইমোশনাল হয়ে বলতে থাকে তুমি কি আমার মা? তাহলে তুমি কেন আমার কাছে আসো না? হয়তো তুমি বাধ্য। তুমি চিন্তা করো না, আমি দ্রুতই ক্যারপি সিটির খোঁজ করব। যেটা শুনতে ও লেডি ওখান থেকে গায়েব হয়ে যায়। সাথে সাথে ওখানে থাকা ফক্সও ভ্যানিশ হয়ে যায়। উইলডন হলের মাস্টার কিন্মোকে বলে আমরা দ্রুতই ভীষণ মেরুনের এরিয়ায় চলে যাব। কিন্মো হেভেনলি আই ইউজ করে ওই মেরুরকে চেক করতে থাকে, যেখানে একটা ডেমনিক আইস লুকানো আছে। কিন্মো বলতে থাকে এ আই মিসুই পার্সের উপর লাগানো হয়েছে, আমাদের উচিত এই আই থেকে বেঁচে যাওয়া। হোলিং বলতে থাকে এটা তো কখনোই সম্ভব না। তখনই ও মাস্টার কিন্মোকে বলতে থাকে যে আপনার টেনশন করবেন না, মিসুই পাস্ট আমাদের ক্রাফট হলের মাস্টার ডিজাইন করেছিল। তিনি চালাকির সাথে এখানে একটা ওয়াটার রুট বানিয়েছিল, এটা ইউজ করে আমরা শহরে যেতে পারবো। কিন্মো বলতে থাকে ইয়ানকাম নেশন আমাদের ক্রাফট হলের ডিজাইন করার মিশন কেন দিয়েছে? তারা তো আমাদের সেক্টরের দুশ্মন। তারা ক্রাফট হলের মাস্টার শান ইউশনের আসল পরিচয় সম্পর্কে জানে না, যার পরে তারা আন্ডার ওয়াটার রুটে চলে যায়। বোটের আশেপাশে একটা শিল্ডও অ্যাক্টিভেট হয়ে যায়। তাতে পানির নিচে সিক্রেট হল অনেক ক্রাফটেড প্যাসেজ বানিয়ে রেখেছিল। আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে কিন্মো গোল্ডেন মেরোর হাত থেকে বেঁচে যায়। এটা দিয়ে কিন্মো এবং তার সাথীরা ক্যাপিটালের ভিতরে পৌঁছে যায়। উইন্ড হলের মাস্টার কিন্মোকে বলে যে অ্যানকাম নেশনের অ্যাডভাইজার হেভেলি ডেমন কালসেককে তার নিজের কবজায় নিতে চায়, যাতে আমাদের লয়াল ফাইটারদেরকেও নিতে পারে এবং আমাদের সিক্রেট টেকনিকগুলোও জানতে পারে। সে যদি আমাদের 360 হলকে কবজায় নিতে পারে তাহলে
আমাদের হেভেনলি ডেমন কালসেককে সহজেই দখল করে ফেলবে। এবার তারা মিশুই পার্সের অন্য পাশে চলে যায়। কিন্মো নোটিস করে যে এখানে অনেক কড়া পাহারা রয়েছে। এর কারণ কিন্মো ওয়েন হলের মাস্টারকে জিজ্ঞাসা করে। উত্তরে সে বলে যে অনেক সেক্টের লোক জেনে গেছে ইয়ানকাম নেশন যখন ডাসুর উপরে হামলা করেছিল তখন ইয়ানকাম নেশনের পরাজয় হয়, যে কারণে ইয়ানকাম নেশন যখন ফিরে আসছিল তখন তাদের উপরে হামলা হয়। এই হামলাতে ইয়ানকাম নেশনের অ্যাডভাইজার পুরোপুরিভাবে ইনজর্ড হয়ে যায়, যে কারণে পুরো ইয়ানকাম নেশনে অনেক বিশৃঙ্খলা হয়। অনেক সেক্টর মাথাছাড়া দিয়ে উঠেছে। ইয়ানকাম নেশনের অ্যাডভাইজারের ইনজুরির ফায়দা উঠে তারা আমাদের উপর হামলা করতে চায়। এটা শুনে কিন্মো বলতে থাকে যে ইয়ানকাম নেশনের অ্যাডভাইজারের আশেপাশে অনেক পাওয়ারফুল লোক থাকে। অন্যদিকে হ্যাভেলি অ্যাডভাইজার নিজেই এত শক্তিশালী যে সে একাই অনেক বড় বড় লেভেলের কাল্টিভেটরদের মোকাবেলা করতে পারে। এত স্ট্রং মানুষ কিভাবে অ্যাসাসিনের হাতে আহত হতে পারে? এটা তখনই সম্ভব যখন তার কোনো বিশ্বস্ত লোক ধোকা দেয়। ঠিক তখনই কিন্মোর প্রিন্সেস জিসুইর কথা মনে পড়ে যায়। ইয়ানকামে রাজ করা অনেকটাই কঠিন। এখানে যদি কোনো কিছু একটু অর্ধেক এদিক সেদিক চলে যায় তাহলে অনেক সেট ইয়ানকামের উপর যুদ্ধ ঘোষণা করবে। এখানে 600-রও বেশি সেট রুল করে। যদি আমাদের মিস্টিক্যাল পাওয়ার একটু যদি কম পড়ে যায় তাহলে আমরা সবকিছু হারিয়ে ফেলবো। কিন্মো বলতে থাকে ইয়ানকামে তো অনেক বড় ঝামেলা হবে বলে মনে হয়। এটা শুনে হুলিং বলতে থাকে যে আমরা মনে হয় এখানে বলির পাঠা হতে এসে গেছি। উইন হল্ডের মাস্টার কিন্মোকে বলতে থাকে যে আমি বেশিক্ষণ সময় ধরে জিসুই পাস্টার থেকে দূরে থাকতে পারবো না। এ কারণে কিন্মোর পরের সফর সিল্ক অ্যান্ড ডাই মেরোর সাথে করতে হবে, কারণ তারা এখানে রেশমের ব্যবসা করে। দাসো থেকে আসা রেশম ইয়ানকামে পৌঁছানো তাদের কাজ। তাদের কারে কিছুক্ষণের মধ্যে ইয়ানকামের উদ্দেশ্যে রওনা দেবে। আপনি তাদের সাথে যেতে পারেন। কিন্মো চোখ কান খোলা রেখে আশেপাশে দেখতে থাকে। ঠিক তখনই কিন্মো দেখতে পাই যে প্রিন্সেসের সার্ভেন্ট সানিয়ন এখানে উপস্থিত। রাত হতেই কিন্মো 1 সেকেন্ডের জন্য প্যানিকড হয়ে যায়। সে মনে করতে থাকে ডার্কনেসে লুকিয়ে থাকা ডেমনরা এখানে চলে আসবে। এটা তো ইয়ানকাম নেশন, এখানে রাত হলে ডার্কনেস না, এখানে তো চাঁদের আলো দেখা যায়। কিন্মো তো ফার্স্ট টাইম চাঁদকে দেখে। কিন্মো বলতে থাকে যে আমি মুনশিফটের চাঁদকে দেখেছিলাম যে খানিকটা এরকম দেখতে, সেটা এটার মতন ঝলমলে না। হোলিং চাঁদকে দেখে অনেকটাই আনন্দ পায়। কিন্মো বলতে থাকে যে জানি না আমাদের ডাসোতে ডার্কনেস কিভাবে এসেছে। সেখানকার লোকজনেরা তো কখনোই চাঁদকে দেখেনি। মনে হয় তো ইয়ানকামের উপরে হেভেন থেকে বেলেচিং আসে। জানি না এরকম বেলেচিং আমাদের ডাসোতে কবে আসবে। এবার কিন্মো একটা ক্যারেজের উপরে সফর করে ইয়ানকামের উদ্দেশ্যে রওনা দেয়। যার পরে আমরা সিন শিফট হয়ে কমান্ডার কিমকে দেখতে পাই। সেখানে একটা পাখি এসে তাকে খবর দেয় যে হেভেনলি ডেমন সেক্ট আর থান্ডার সেক্টের ভিতরে অনেক অনেক বদলানো ভাব দেখা যাচ্ছে। তখন এই প্রিন্সেস ইউজি কমান্ডারকে জিজ্ঞাসা করে ইয়ানকাম নেশনের অ্যাডভাইজারকে কি কোনো খবর এসেছে। এটা শুনে জেনারেল বলতে থাকে যে আমাদের কাছে তার কোনো খবর নেই। তিনি আহত হওয়ার পরে ভিজিটাররা তার প্যালেসে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। তখনই প্রিন্সেস বলে তিনি যদি নিরাপদ না থাকেন তাহলে কখনোই ইয়ানকাম নেশনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। তারপরে আমাদের হেভেনলি কালসেক্টের মাস্টার প্যাট্রিয়াকে দেখানো হয়, যার কাছে উইন হল্ডের মাস্টার খবর আসে। তিনি বলেছেন যে আমাদের ইয়ং মাস্টার কিনমো ক্যাপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছে। সে বলতে থাকে যে এখানে সব সেক্টের উপরে বিশৃঙ্খলা বিরাজমান, সুযোগ পেলেই সব সেক্ট টপে যেতে চায়। এমন পরিস্থিতিতে আমাদের সেক্ট লিডার যদি নিজেকে সামলাতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেক্ট আবার রিবন হবে, আমাদের হারানো গ্লোরি আবার ফিরে পাবো। অন্যদিকে কিনমো ডাইজিয়ান কান্ট্রি লিজাও প্রিফেকচারে পৌঁছে যায়, যেখানকার দৃশ্য দেখে কিনমোর হোশই উড়ে যায়। তার সামনে একটা কান্ট্রি ছিল যাকে ফার্নেসের ভিতরে ঢোকানো হয়েছে। এখানে দিন রাত ফোর্সিং এর কাজ করা হয়। কিন্মো বলতে থাকে যে ইয়ানকাম নেশনের অ্যাডভাইজার আসার পরে এখানে অনেক পরিবর্তন হতে শুরু করেছে। এখানে ডাও স্টার্ড আর মিস্টিক্যাল পাওয়ার র্যাপিডলি বাড়তেই আছে। বলতে হবে এখানকার অ্যাডভাইজার অনেক বেশি জিনিয়াস। সে তো প্রতিদিন ইউজ হওয়া মিস্টিক্যাল পাওয়ারকেও ব্যবহার করছে। এটা তো আমাদের কাম টু মাপ হেভেনলি সেন্সের টেকনিক, একে বি অফ ডেসেন্সে বলা যায়। হোলিঙ্গার কিন্মোকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। কিন্মো বলে বে অফ সেন্ট আর কিছুই না, এটা শুধু কমন মানুষের বাঁচার জন্য একটা উপায়। এর মানে এটাই যে প্রকৃতি তোমাকে যে স্কিল দিয়েছে সেটা ইউজ করে নিজেকে আরো শক্তিশালী করে তোলো। গ্রান্টুমের একটা লাইনের ব্যাপারে গ্রানিশি আমাকে বলেছিল, যার উপরে আমাদের ডেমনিক সেক্টকে এস্টাবলিশ করা হয়েছিল। ওই এক লাইনে আমাদের সেক্টের ফাউন্ডেশন বানানো হয়। সেখানে লেখা যেটা
সেখানে লেখা আছে এটা কোনো ডাইস স্টার্ট কিংবা ডিভাইন কিংবা ডেমনিক কিংবা বুদ্ধিজাম হোক, এটা কমন মানুষের কোনো কাজে আসে না। যে জিনিস কমন মানুষের জন্য ইউজফুল সেটাই একমাত্র আমাদের ট্রু পাথ হতে পারে। যেমনটা আমাদের 360 হলের ভিতরে সবকিছু পাওয়া যাবে। যেমন কোনো জায়গায় যখন খরা হয় তখন আমাদের রেইন হল সেখানে বৃষ্টি দেয়, যখন বন্যা আসে তখন ড্রাফট হল বড় বড় ড্রাম দিয়ে মানুষের জীবন বাঁচায়, কুকিং হল মানুষের জন্য খাবার বানায়, অন্যদিকে ম্যাজিশিয়ান হল মানুষকে এন্টারটেনমেন্ট দেয়। শক্তিধররা কিংবা ডেমনরা মানুষকে প্রোটেক্ট করে না, জীবনই তাদের সঙ্গ। একেই বলে রে অফ সেন। আমি এটা বুঝতে পারছি না, আমাদের রে অফ সেন এনকাম অ্যাডভাইজার জানতে পারলো কিভাবে? আমাদের সেক্টের মাস্টার প্যাট্রিয়া তার সঙ্গ দিচ্ছে না তো? ঠিক তখনই কিন্মোর নজর অন্যদিকে চলে যায়। সে দেখে ডাইজিয়ানে অনেক কফিন দেখা যায়। ওখানকার লর্ড বলতে থাকে যে এ লাশ এখান থেকে পায়রাপ হয়ে যায় তাহলে আমাদের অ্যানকামনেশন এই মহামারীতে ইনফেক্টেড হয়ে যাবে। দ্রুতই এটাকে লং বাই সময়ে চেয়ে দাফন করতে হবে। সানিয়ান যে লর্ডকে জিজ্ঞাসা করে এখানে এতগুলো লোক কিভাবে মারা গেছে। উত্তরে বলে এ মানুষটা আমাদের কান্ট্রি থেকে বিলং করে না, এরা তো নদী বয়ে এখানে চলে এসেছে, এরা হয়তো নদীতে ডুবে মারা গেছে। কিন্মো এক জায়গায় বসে ওই বডিগুলোকে চেক করতে থাকে এবং মনে মনে বলে এরা যদি নদীতে ডুবে মারা যায় তাহলে এদের বডি ফুলে যাওয়ার কথা, সেটা তো হয়নি। অন্যদিকে হোলিং বলে এখানে এত বডি আসার পরেও আমার কাছে কোনো স্মেল লাগছে না। ঠিক তখনই কোথা থেকে যেন কিছু ট্যালিসমান এসে ওই কফিনের ভিতরে এন্টার করতে লাগে। সাথে সাথে ওই সব লাশ উঠে যেন দাঁড়িয়ে পড়ে। সাথে সাথে ওখানে থাকা সোলজাররা ওই বডিগুলো তাদেরকে খতম করতে থাকে। এই বডিগুলোতে আসলে কাপস লাগানো হয়েছে। এই কাজগুলো একটা সেটই করতে পারে, যাকে কপস ইমমর্টাল সেট বলা হয়। তো সানিয়া ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়ার জন্য বলে, ঠিক তখনই তার সামনে ম্যাজিস্ট্রেটের লাশ এসে পড়ে। সাথে সাথে ওখানে কপস ইমমর্টাল সেক্টের ইভিল মাস্টাররাও পৌঁছে যায়। তারা বলতে থাকে যে অ্যানকামের অ্যাডভাইজার এম্পায়ারের দোহাই সব সেক্টের উপর রুল করতে চায়। সে প্রত্যেকবারে ডিভাইন অরাকলকে নিয়মকে মনে করিয়ে দিয়ে গেছে। তো ডিভাইন অরাকলের ভিতরে সেক্ট কিভাবে শাসন হবে তোমরা সংবিধান বলতে পারো, কিন্তু অ্যানকামের অ্যাডভাইজার এইসব রুলসগুলো ফলো করে না, যে কারণে সব সেক্ট তার বিরুদ্ধে চলে গেছে। ও মাস্টাররা অনেকগুলো ট্যালিসমান ইউজ করে অনেকগুলো কক্সেস ক্রিয়েট করতে থাকে। হোলিঙ্গার বলে যে এরা তো অ্যানকামনেশনের অ্যাডভাইজারের বিরুদ্ধে মুভমেন্ট করছে, তাহলে এখানে তো অনেক মাসুম লোক মারা যাচ্ছে। এমন মুভমেন্টের কি ফায়দা যেগুলো কিনা মাসুম লোকে মারা যায়? এটা শুনে কিন্মো বলতে থাকে যে এরা ডেড বডি ইউজ করছে যাতে তারা তাদের আর্মি বাড়াতে পারে। এটা শুনে হোলিং অনেকটাই প্যানিকড হয়ে যায়। গ্রানিশি আমাকে আগেই বলেছিল ডাসুর বাইরের মানুষরা অনেকটা নিষ্ঠুর, এখন তো আমি সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। ওখানে থাকা ইভিল মাস্টার পুরো সিটিকে সিল করার জন্য হুকুম দেয়। তার জুনিয়ররা এখানে সিল সেট আপ করা শুরু করে দেয়। অন্যদিকে কক্সেসরা মর্টাল এবং সোলজারকে শেষ করতে থাকে। দেখতেই দেখতে ওখানে যেন লাশ বিছিয়ে গেছে। কিন্মো সানিয়ানকে নিয়ে এখান থেকে পালানো শুরু করে। এই কক্সেসকে মারা সম্ভব না, এদের ওপর তলোয়ার কোনো কাজ করবে না, ডাইয়ান সিটিকে আর বাঁচানো যাবে না। অন্যদিকে সেক্ট মাস্টারের সোলজাররা কিন্মোকে পালাতে দেখতে পায়। অন্যদিকে কিন্মো সানিয়ানকে ক্যারেজে উঠিয়ে দেয়। এখানে সানিয়ান কিন্মোকে শুকরিয়া আদায় করে। কিন্মো যদি সঠিক সময় না এসে সানিয়ানকে না বাঁচাতো তাহলে ও আজকে মারা যেত। তারপরে সে তার সিপাহীদেরকে জ্যানিয়ান ক্যানিয়ান রেডি করে আক্রমণ করার হুকুম দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কিন্মো আর হোলিঙ্গার পালাতে থাকে। এটা দেখে কক্সেক্টের মাস্টাররা বলতে থাকে যে বাচ্চা, আমরা থাকতে তোমরা এখান থেকে পালাতে পারবে না। এটা বলতেই সে অনেকগুলো ট্যালিসমান কিন্মোর পিছনে লাগাই দেয়। কিন্মো এবং হোলিঙ্গারের উপর কক্সেসরা আক্রমণ করে, যে কারণে তারা বাধ্য হয়ে জমিনে এসে লাভে। অন্যদিকে সিটির অবস্থা তো অনেকটাই করুণ। অনেক লোকরা যান বাঁচানোর জন্য এদিক ওদিক পালাতে থাকে। এটা দেখে কক্সেক্টের ওয়ারিয়াররা অনেকগুলো গ্রিন ট্যালিসমান তাদের দিকে থ্রো করে, যেটা করতে তারা সবাই ফ্রিজ হয়ে যায়। অন্যদিকে কক্সরা ওই ইমমর্টালকে মারা শুরু করে দেয়। আসলে কক্সেক্টের লোকেরা এই সিটি ধ্বংস করার উদ্দেশ্যেই এখানে চলে এসেছে। অন্যদিকে জঙ্গলের উপর কিন্মোর উপর অনেকগুলো আক্রমণ হতে শুরু করে। ও হোলিংকে কাঁধের উপরে বসিয়ে বুচার নাইফ দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। কক্সের বডি তো টাইট, কিন্তু কিন্মোর বুচার নাইফের সামনে তারা টিকতে পারে না। এখানে কিন্মো পিক্সেলিন টেকনিক ইউজ করে ওদের উপর অনেক ভয়ঙ্কর সিলেক্ট অ্যাটাক শুরু করে দেয়। কিন্মো যখনই একটা ট্যালিসমানকে মাঝখান দিয়ে কেটে দেয় তখনই সে মাস্টার অনুভব করে
সে তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে দূরে থাকা ফাইটও এখান থেকে দেখতে পারে। সে বলে কক্সেসগুলো বানানো হয়েছে ব্যাটেল থেকে মরে যাওয়া মানুষের বডি ইউজ করে, সাথে এখানে ইনডিস্ট্রিক্টেবল ফিজিক্সও অ্যাড করা হয়েছে। তারপরেও এই ওয়ারিয়ার তাদেরকে মারতে পারছে, মনে হয় এ কোনো অ্যানকামনেশনের জিনিয়াস হবে। যদি এখান থেকে পালাতে পারে তাহলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। যে কারণে ও মাস্টার তার ট্যালিসম্যানের উপরে ফেলাই করে কিন্মোর দিকে রওনা হয়। অন্যদিকে কিন্মো তাদেরকে মেরে পিছাই দেয়। কিন্মো অনুভব করে এখানে কেউ আসছে, যে কারণে কিন্মো হুলিংকে নিয়ে একটা গাছের পিছনে লুকাই পড়ে। সাথে কিন্মো তার 9 হেভেন আই টেকনিক ইউজ করে ওই ওয়ারিয়ারের পাওয়ার লেভেল চেক করতে থাকে। কিন্মো দেখতে পায় যে তার ভাইটাল এনার্জি এবং পাওয়ার অনেকটাই আজব, মনে হয়তো এই 7th র্যাঙ্কিনে মিস্টিক লেভেলের কাল্টিভেটর হবে। এ মাস্টার আমার চেয়ে কাল্টিভেশনে 3 লেভেল ওপরে। অন্যদিকে ও ইভেল মাস্টার তার ট্যালিসমান ইউজ করে সিঁড়ির মতন করে নিচে নেমে আসে। সে কিন্মোকে খোঁজ করতে শুরু করে। কিন্মো লুকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তারপরেও সে তার কিন্মোর ভাইটাল এনার্জি ট্রেস করে তার উপর একটা ট্যালিসমান দিয়ে অ্যাটাক করে দেয়। ও ট্যালিসমান যেন ধারালো তলোয়ারের থেকে শার্প, যার কারণে আমরা দেখতে পাই সব গাছরা মাঝখান থেকেও যেন কেটে পড়ে যায়। কিন্মোর কাছে তার সাথে মোকাবেলা করা ছাড়া আর কোনো অপশন নেই। সে কিন্মোকে বলতে থাকে যে তুই আমার অনেকগুলো কক্সেসকে মেরে ফেলেছিস, তারপরে তোর উপরে একটাও আসর আসেনি। কক্সেসের ভিতরে পয়জন ছিল। আমার ভেনম তোমার বডিতে যেত তাহলে তোমার সব মাসাজ টেস্ট হতো, রক্ত গাঢ় হয়ে যেত আর তোমার মাইন্ড এবং সোল শ্যাটার হয়ে যেত। তারপরে একটাই স্টেপ বাকি, সেটা হলো আমার হাতের পুতুল হওয়া। কিন্মো বলতে থাক তুমি মাসুম লোকের উপরে অত্যাচার করছো, কিন্তু আমি কোনো মাসুম না। এটা শুনতে ও কিন্মোর উপরে ট্যালিসমান দিয়ে অ্যাটাক করে দেয় আর বলতে থাকে যে আমাদের কপস ইমমর্টাল সেটকে সাফ করা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার। অন্যদিকে কিন্মো যেমন তেমন ভাবে ট্যালিসমানগুলোকে ডস করে পালাতে থাকে। অন্যদিকে ও মাস্টার কিন্নুর পিছু ছাড়া বন্ধই নিচ্ছে না। হ্যাঁ, বেচারি হুলিং তো তার লেজ দিয়ে ওই ট্যালিসমান আটকানোর চেষ্টা করতে থাকে। সে গাছের উপরে যেয়ে পড়ে। অনেকগুলো ট্যালিসমান হুলিংকে মারতে আসে। হুলিং ওই ট্যালিসমানের শিকার হবে তার আগে কিন্মো এসে সেই ট্যালিসমান তার বেলের দিয়ে কেটে দেয়। কিন্মো হুলিংকে কাঁধে উঠিয়ে নেয়। অন্যদিকে ও মাস্টার কিন্মোর উপরে ট্যালিসমান অ্যাটাক করতে থাকে। এটা থেকে কিন্মো তার 9 হেভেন আই টেকনিক ওপেন করে ওই ট্যালিসমানগুলো চেক করতে থাকে। কিন্মো দেখতে পাই তো এ তো শর্ট কন্ট্রোলিং টেকনিক দিয়ে এই ট্যালিসমানগুলো কন্ট্রোল করছে। এটা দেখে বলা যায় যে তার মিস্টিক্যাল পাওয়ার কতটা হায়ার লেভেলে। তার কাছে তো সিম্পল ট্যালিসমান তো বেলেটের মতন কাজ করছে। কিন্মো বলতে থাকে যে একে তো আমি সামনাসামনি কখনো লড়াইতে হারাতে পারবো না, মনে হয় তো আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে। এ কারণে ওখান থেকে কিন্মো পালাতে শুরু করে। সাথে সাথে কিন্মো সামনে থাকা সমস্ত ট্যালিসমানকে বোসাল নাইফ দিয়ে জ্বালিয়ে ছাই করে দিতে থাকে। হুলিং কিন্মোকে বলতে থাকে যে এখানে আমার সালফার এবং রক্তের গন্ধ আসছে, এ মনে হয় তার ট্যালিসমান বদলে ফেলেছে, আপনাকে সাবধানে থাকতে হবে। কিন্মো নোটিস করে যে এবারে ও মাস্টার তার রেড কালারের ট্যালিসমান দিয়ে অ্যাটাক করছে। কিন্মো দেখে ওই ট্যালিসমান যেখানে যেয়ে পড়ছে সেখানে যেন একটা ব্লাস্ট হচ্ছে। কিন্মো এই ভয়ানক পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে পালাতে থাকে। ততক্ষণে সে ট্যালিসমানকে ফায়ার বাটে ক্রিয়েট করে কিন্মোর পিছনে লাগিয়ে দেয়। এটা দেখে কিন্মো তার আশেপাশে একটা ফায়ার টর্নেডো ক্রিয়েট করে ফেলে, যাতে কিন্মো ওই ফায়ার পার্টসের হাত থেকে বাঁচতে পারে। অন্যদিকে ও মাস্টার তো কম চালাক না, সে মাটির নিচ থেকে তার কক্সেস দিয়ে কিন্মোর উপরে অ্যাটাক করতে থাকে। কিন্মো তো দেখে হয়রান, এ মাস্টার কম্বাট স্কিল, শর্ট কন্ট্রোলিং এবং টেলিপোর্টেশন উপরে মাস্টার করে ফেলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই কক্সেসগুলো কিন্মোকে মারার চেষ্টা করেছে। কিন্মো তার ফায়ার অ্যাট্রিবিউট দিয়ে ওখানে অনেকটা বড় ধরনের ব্লাস্ট করে ফেলে। তারপরেও আমরা দেখতে পাই যে ও মাস্টার কিন্মোর উপরে গ্রিন ট্যালিসমান ইউজ করে তাকে ফ্রিজ করে দেয়, যে কারণে কিন্মো কোনো মুভমেন্ট করতে পারে না। ঠিক তখনই ওই সব কক্সেসগুলো কিন্মোর উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে ও মাস্টার তার রেড ট্যালিসমান তো এক্সপ্লোর করে দেয়। এ কারণে ওখানে একটা আমরা তো ভয়ঙ্কর ধরনের ব্লাস্ট দেখতে পাই। হঠাৎ করে কিন্মো সোড এবং তার সাথে সাথে তার এনার্জি ওই মাস্টারের উপরে হামলা বলে দেয়। যা দেখে ও মাস্টার ঝটপট করে তার ট্যালিসমানদের শিল্ড ক্রিয়েট করে ওই সোড এনার্জিকে থামানোর চেষ্টা করতে থাকে। এভাবে কিন্মো সোড তার ফেসের উপরে একটা কাট লাগিয়ে গাছের ভিতরে ঢুকে পড়ে। এটা দেখে ও মাস্টার বলতে থাকে যে আমার ট্যালিসমান কাউকে ব্লাস্ট করলে সে আগুনে
পুড়ে মারা যায়। এটা শুধু বডি নয়, 3 সোল এবং 16 শাটার করে দিতে পারে। আসলে এটা কিনমোর নতুন কস্টিউমের জাদু। ইভিল মাস্টার মুচকি হেসে বলতে থাকে, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, যে কারণে আমি বাইজিং রুইং টেকনিক ইউজ করে তোমার সোলকে লক করে ফেলেছি। খুব দ্রুতই তুমি আমার ফ্লাইং কপসে বদলে যাবে। গাছের ভিতরে থাকা কিনমু শর্টের দিকে তাকিয়ে বলে, এটা দেখে বলা যায় এ কোনো ফার্স্ট র্যাঙ্কিং এর কোনো অফিসিয়ালের শর্ট। মনে হয় তো তুমি অ্যানকামনেশনের কোনো কোর্ট সদস্য মেম্বার, যে কারণে তোমার কাছে এমন সুন্দর তলোয়ার রয়েছে। আমার মনে হয় হ্যাভেন আমার উপরে দয়া দেখিয়েছে। এমন পাওয়ারফুল ট্রেজার যদি আমার কাছে থাকে তাহলে আমার স্ট্যাটাস রাইজ হয়ে যাবে। ঠিক তখনই কিনমুর কোমরে থাকা শর্ট ম্যানুয়াল রাইজ হয়ে ওই শর্টকে তার দিকে পুল করে নেয়। ও শর্ট তার স্পিডের সাথে গ্রিন ট্যালিসম্যানদের সাথে সাথে ও ইভিল মাস্টারকে একটু আহত করে দেয়। এটা দেখে ও মাস্টার শকড হয়ে বলে, আমার বাইটিং এরুন তোমার উপর কাজ কেন করলো না? কিনমু উত্তর দেওয়ার বদলে কিনমু অনেক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওই মাস্টারের থেকে কিনমু অনেক দূরে চলে আসে। কিনমু মনে মনে বলতে থাকে, মাস্টারের পিছন তো ছাড়িয়ে নিয়েছি। ঠিক তখনই ওখান থেকে দূরে কক্স ইমমর্টালসে কিনমুর লোকেশন জানতে পেরে তার দিকে আগাতে থাকে। তারা মান 2200 এলাকা সার্চ করতে শুরু করে। কিনমুর তো সামনে বাঘ পিছনে কুমির, এমন পরিস্থিতি হয়ে গেছে। তারা তো জঙ্গলের কোনায় কোনা কিনমুকে খুঁজে চলেছে। তখনই একজন কিনমুকে দেখে নেয়। সে অন্য সাথীদের বলতে পারবে তার আগে কিনমু তার শট দিয়ে ওই ওয়ারিয়রের গলা কেটে দেয়। এই ওয়ারিয়র ছিল তাদের টিমের লিডার। কিনমু ডিসাইড করেছে তার গ্রাম টোম অফ হেভেনলি ট্রেজারের ইউজ করবে। আমরা কিছুক্ষণ পরের কাহিনী দেখি। ওই ইভেল ওয়ারিয়র কিনমু যাকে ঘায়েল করেছিল সে ওই এলাকায় পৌঁছে যায়। সে দেখে তার সেক্টের সমস্ত ওয়ারিয়র মারা গেছে, কেউ তাদের গলা কেটে দিয়েছে। তার লিডার ট্যালিসম্যান হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। সে বলে যে অন্যদের মোকাবেলায় তুমি অনেক পাওয়ারফুল, কিন্তু তুমিও ওই বাচ্চার সামনে টিকতে পারোনি। তার বডির উপরে আমরা কিছু চিহ্ন দেখতে পাই, যেটা দেখে ওই ওয়ারিয়র অনুমান করতে থাকে আসলে এখানে হয়েছে কি। কিনমু গ্র্যান্ড টোম অফ হেভেনলি ট্রেজারে ইউজ করে ওই লিডারের বডিকে পাপেটে পরিণত করে ফেলেছে, যে কারণে তাদের সেক্টর যত ইভিল মাস্টাররা এখানে এসেছিল তারা ওই মাস্টারের হাতে মারা যায়। আর সবকিছুর মাস্টার মাইন্ড হলো কিনমু। কিনমুর এই স্কিল দেখে ও বুঝতে পারে এ তো হেভেনলি কাল ডেমন সেক্টর ওয়ারিয়র। মনে হয় তো এই কারণে আমার বাইডিং টেকনিক ওর উপরে কোনো আসর দেখায়নি, কারণ সে হেভেনলি ডেমন ট্রেজারের ইউজ করে তার নিজের সোলকে শিল করেছিল। মানুষ যদি জানতে পারে যে আমার হাত থেকে এ বাচ্চা পালিয়ে গিয়েছে তাহলে আমাদের সেক্ট লিডার আমাকে মেরে ফেলবে। শাস্তি হিসাবে আমাকে মৃত্যুদণ্ডও দিতে পারে। ততক্ষণে বেঁচে থাকা ওয়ারিয়রগুলো তার কাছে চলে আসে। এটা দেখে ও তাদেরকেও ট্যালিসম্যান দিয়ে শেষ করে দেয়। সে কোনো প্রমাণ রেখে যেতে চায় না। সে বলে যে মাস্টারের শাস্তি থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো ওই বাচ্চাকে খুঁজে বের করে মেরে ফেলা। তাকে হ্যান্ড ডাউন করার পরে আমি তার চরের উপর কবজা করব। এটা বলেই সে তার হাত এগিয়ে তার হাতের ভিতর থেকে রেড বিটেলস বের করতে শুরু করে দেয়। সে বলে, আমি আমার মাস্ক খাওয়ায় তোমাদেরকে এই পর্যন্ত বড় করেছি, তো চলো আমার জন্য তোমাদের কিছু করতে হবে। দেখতেই দেখতেই সারা জায়গায় রেড ব্যাটেল ছড়িয়ে যায়। বিটেলগুলো ওখানে থাকা লাশগুলো খাওয়া শুরু করে দিয়েছে। হোলিং এর লেজের কিছু লোম পেয়ে যায়। সে অনেক চালাকির সাথে ওই তার বিটেলের স্মেল করিয়ে দেয়। সাথে সাথে কিন্নুর উদ্দেশ্যে বলে, যদি তুমি পাতালে যেও লুকিয়ে পড়ো তাহলে আমার বিটেলস তোমাকে খুঁজে বের করে ফেলবে। অন্যদিকে ও রেড বিটেলস হোলিঙ্গারের লেজের লোম কনজিউম করে তার সাথীদের সমান করে নেয়। সব বিটেলস কিন্নুর উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কিন্মু জঙ্গলের বাইরে এসে পৌঁছায়। কিন্মু এক নতুন সকাল হতে দেখে। ঠিক তখনই হোলিং বলতে থাকে যে দেখো আসমান অনেক লাল হয়ে গেছে। কিন্মু এটা দেখে খানিকটা শকড হয়ে যায়। কিন্মু তার গ্র্যান্ডপা বিলাইনের আই টেকনিক দিয়ে ওগুলো চেক করতে থাকে এবং দেখতে পায় যে ওটা তো অনেকগুলো রেড বিটেলস। এটা দেখে কিন্মু অনেক দ্রুত সেখান থেকে পালাতে থাকে। কিন্মু বলতে থাকে যে আমি গ্র্যান্ডপা মার্কসের ঘরে সব বেটেলস দেখেছিলাম, কিন্তু এই রেড বেটেলস অনেক রিয়ার। এরা যদি তোমাকে কামড়ায় তাহলে তোমার স্কিন ফেটে তোমার হাড় বেরিয়ে আসবে। রেড বিটেলের সাথে সাথে ওই ওয়ারিয়র কিন্মুর পিছনে তার কক্সেস গুলো লাগিয়ে দেয়। এমনকি জঙ্গলে থাকা ওই বিস্টগুলো ওই বিটেলস তার বশে করে নেয়। হোলিং বলে, ওই কক্স ইমমর্টাল সেক্টর ওয়ারিয়র আমাদের পিছনেই ছাড়ছে না। আমরা এত দূর আসার পরে জানি না আমাদের ট্রেস ও কিভাবে পেয়ে গেল।
কিন্মো বলে 7 র্যাঙ্কিং এর কাল্টিভেটর, তার জন্য আমাদের কোনো ছোট কুলু আমাদের ট্রেস করার জন্যই যথেষ্ট হবে। আমার কাছে ওই ওয়ারিয়ারকে শেষ করার ছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে ও ওয়ারিয়ার বুঝতে পারে যে তার রেড বিটেলস তার টার্গেট পেয়ে গেছে, যে কারণে সে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে কিন্মো যান বাঁচানোর জন্য পালাচ্ছে। ঠিক তখনই কিন্মোর সামনে ইয়ানকাম নেশনের একটা আর্মির গ্রুপ পৌঁছে যায়। সাথে সাথে ওই ক্যারেজের ভিতরে বসা একটা মেয়ে তার সেন্স দিয়ে বিফাতকে বুঝে ওখান থেকে একটা ফায়ারবল ক্রিয়েট করে ফেলে, যেটা কিনা সোয়ার্ডের মুষলধারে বৃষ্টির মতন ওই বিটেলসদের শেষ করতে থাকে এবং তাদের জ্বালিয়ে ছাই করে ফেলে। অন্যদিকে ও ইভিল মাস্টার তার মরে যাওয়া বিটেলসদের দেখে অনেকটা রাগ হয়ে যায়। ঠিক তখনই ওখানে গ্র্যান্ডপা মা পৌঁছে যায়। গ্র্যান্ডপা যেন তার কাছে চলে এসেছে সে বুঝতেই পারে না। তিনি এসে এখানে রেড বেটেলস ক্রাশ করা শুরু করে দেয়, যেটা দেখে অন্য বেটেলসরা গ্র্যান্ডপার মার উপর আক্রমণ করে দেয়। কিন্তু গ্র্যান্ডপার মার ডিভাইন পাওয়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে তার আশেপাশের অরাতেই ও বেটেলসগুলো ক্রাশ হতে থাকে। এটা দেখে ও ইভিল মাস্টার অনেকটা প্যানিকড হয়ে যায়। অন্যদিকে কিন্মো ওই শর্ট এনার্জিকে অবজার্ভ করতে থাকে। এটা তো সূর্যের মতন উজ্জ্বল, এর কন্টাক্টে আসা সব রেড বেটেলসরা জ্বলে ছাই হয়ে গেছে, তার মানে এই ক্যারেজে থাকা পার্সন অনেক বেশি স্পেশাল হবে হয়তো। তখনই কিন্মোর সাথে ওই ক্যারেজ থেমে যায় এবং ওই লেডি জেনারেল তার শর্ট ঘোরাতে তার প্যানে রেখে দেয়। অন্যদিকে কিন্মো এবং ওখানে থাকা সোলজাররা তাকে রেসপেক্ট পেশ করতে থাকে। ঠিক তখনই ওই লেডি কিন্মোর সাথে কথা বলার জন্য পৌঁছে যায় এবং বলো তুমি কোথা থেকে এসেছো এখানে। কিন্মো বলে আমি ডাইজিয়ান কান্ট্রি থেকে বিলং করি। তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি তারা আমার চ্যানেলের ভিতরে যেয়ে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে এখানে প্লে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। আমাদের সেক্টর উপর কপস ইমমর্টাল সেক্ট অ্যাটাক করে দিয়েছিল, যে কারণে ওখান থেকে পালিয়ে আসা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। ও লেডি তার নাম বলে ইয়ান জুইন, আর আমি লিজা প্রিফেকচার থেকে বিলং করি। আমার দায়িত্ব ছিল ডাইজিয়ান সিটিকে প্রোটেক্ট করা। আমাদের আসতে দেরি হয়ে গেছে, বলো তুমি এখন কোথায় যেতে চাও। কিন্নু বলে আমি তো ক্যাপিটালে যেতে চাই, কিন্তু আমি জানি না ওখানে আমি কিভাবে যাব। তো ইয়ন জিওন ওকে বলে যে এখান থেকে কিছু দূরে তুমি জিয়ানলিং কোরিয়ান কোস্ট পাবে, সেখানে তুমি এই ট্রাভেল পাস দেখাই দিবে, তাহলে ওরা তোমাকে ক্যাপিটালে পৌঁছে দেবে। কিন্তু মনে মনে বলে ইয়ানকাম নেশনে দুর্নীতিবাজ এবং সৎ অফিসার আছে, আমার মনে হয় এই লেডি অনেক সৎ এবং একজন ভালো মনের মানুষ। অন্যদিকে ইয়ান জোয়ানের মনে খারাপ লাগতে থাকে, সে বলতে থাকে যে এই ছেলে এত কম বয়সে তার সবকিছু হারিয়ে ফেলেছে, মনে হয় ডাইজিয়ান কান্ট্রি এ একাই বেঁচে আছে। অন্যদিকে ও ইভিল ওয়ারিয়ার এল্ডার মাকে জিজ্ঞাসা করে তোমার এত বড় সাহস কোথা থেকে এসেছে, তুমি আমার বিটেলকে ধ্বংস করে দিচ্ছ। তখনই তার অনেক ফ্লাইং কপসেস ওখানে পৌঁছে যায়। গ্র্যান্ডপা মা যেই তার জেন অরা রিলিজ হয়েছে ওখানে থাকা কক্সেসগুলো পুড়ে যেয়ে ছায়ে বদলে যায়। অন্যদিকে ও ইভিল ওয়ারিয়ার বুঝতে পারে তার সাথে সে মোকাবেলা করে পারবে না, যে কারণে সে তার ইগো সাইডে রেখে সে গ্র্যান্ডপার মার সামনে নীল ডাউন করতে থাকে এবং বলে আমার জীবন ভিক্ষা দাও। অন্যদিকে গ্র্যান্ডপা মা তার ড্রাগনের দ্বারা একটা কফিন সমান করে এবং বলে আমি আমার জীবনে অনেক ইভিল মানুষের সামনাসামনি করেছি, আমি ভালো করে জানি তুমি কোনো ভালো মানুষ না, আমি চাইলে তোমাকে এখানেই খতম করে দিতে পারি। যদি তোমার ওয়েপেন তুমি সারা জীবনের জন্য ড্র করে দাও তাহলে আমি তোমার উপর দয়া দেখাতে পারি, আর তুমি যদি সেটা না করো তাহলে তোমার জন্য এই কফিন এখানেই প্রস্তুত। এটা শুনে ও মাস্টার তার মাথা মাটিতে আঘাত করতে থাকে। ও মাস্টার যখনই ওপরের দিকে তাকায় ততক্ষণে গ্র্যান্ডপা ওখান থেকে চলে গেছে। এটা দেখে ও মাস্টার রাগে ওই কফিনের উপর লাথি মেরে দেয়, তার আসল রূপে চলে আসে আবার। ভালোই হয়েছে আমি তার সামনে ভয় পাওয়ার নাটক করেছি, না হলে সে তো আমাকে মেরেই দিত। সবসময় সাহস দেখানো উচিত না, যেখানে তুমি পারবে না সেখানে তুমি হাঁটু গেড়ে দাও। যদিও আমি বেঁচে গেছি তারপরেও আমার সব রেড বিটেলস মারা গেছে। আমি রেড বেটেলগুলো বড় করার জন্য কত সাল না জানি বেগার খেটেছি, আর এই সব কিছু বরবাদ করে দিয়েছে ওই ছেলে। আমি যে কোনো বিনিময়ে তাকে মেরেই ছাড়বো। অন্যদিকে কিন্মো অনেকগুলো পয়জনাস হার্বস কালেক্ট করতে থাকে। অন্যদিকে রেড বিটেলসগুলো কিন্মোর এখনো পিছু ছাড়ছে না। হোলিং কিন্মোকে জিজ্ঞাসা করে আপনি এই পয়জনাস হার্বস দিয়ে কি করবেন, এগুলো যদি ইওয়ান এলিক্সারের সাথে কম্বাইন করা যায় তাহলে আমরা একটা মিরাক্কেল এলিক্সার বানাতে পারি। রেড বিটেলসগুলো অনেক পয়জনাস, আমি যদি এই হার্বসগুলো তার সাথে মিলিয়ে দিই তাহলে 1000 গুণ তারা পয়জনাস হয়ে যাবে। এটা শুনে তো হোলিং প্যানিকড হয়ে যায়, সে বলতে থাকে যে তুমি তো আমাদেরকে মারার জন্য ব্যবস্থা করছো। কিন্মো এর কোনো জবাব দেয় না, তার রিফাইন করা পিল
তখনই সেখানে ক্রাশ করে দেয়, যেগুলো কিনা ওই রেড ব্রিটেন্সগুলো অ্যাবজার্ভ করে নেয়। আর এরই সাথে আমাদের এ পর্ব এখানে শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে আগামী পর্বে।